আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং তার সঙ্গে সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় দীর্ঘ পরিসরে তোমাদের যে একটা নাট্যাংশ রয়েছে, সিরাজদৌল্লা নাট্যাংশ, সেই সিরাজদৌল্লা নাট্যাংশ আজকে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার পর তোমাদের আশা করা যায় যে সিরাজদৌল্লা নাট্যাংশ সম্পর্কে আর কোনো ভীতি থাকবে না এবং সিরাজদৌল্লা নাট্যাংশ তোমাদের কাছে একটা সহজ সাবলীল ধারণা দেবে এই ক্লাসের পর। তাই তোমরা ক্লাসটাকে দেখতে রাখো। তোমাদেরকে বলে রাখি যে সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে তোমাদের কোনো শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নাম্বার বা বহু বিকল্প ভিত্তিক কোনো কোশ্চেন থাকছে না। তোমাদের এখান থেকে শুধু 4 নাম্বারের কোশ্চেন করতে হবে। তাই তোমরা লাইন ধরে ঠিকঠাক করে নাট্যাংশের যে আলোচনা সেটাকে ঠিকঠাক করে দেখতে থাকো, তাহলেই দেখবে তোমাদের কাছে এই 4 নাম্বার একেবারে হাতের মুঠোয় কখন চলে এসে তোমরা বুঝতেই পারবে না। সিরাজদৌল্লা নাট্যাংশের আলোচনার পূর্বে তোমাদের প্রথমেই জেনে রাখতে হবে এর প্রেক্ষাপট। দুই দিক থেকে প্রেক্ষাপট দেখব। প্রথমেই আমরা দেখে নিই সিরাজদৌল্লা নাট্যাংশের ঐতিহাসিক প্রেক্ষাপট। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো যে আলীবর্দী খাঁ বাংলার মসনদে বসে আছেন এবং আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান নেই। আলীবর্দী খাঁয়ের 3 মেয়ে, বড় মেয়ে ঘোষেটি বেগম, মেজ মেয়ে এবং ছোট মেয়ে আমিনা। বড় মেয়ের কোনো পুত্র সন্তান নেই। মেজ মেয়ের 1 পুত্র শৌকত জং এবং ছোট মেয়ের 2 পুত্র সিরাজদৌল্লা এবং তার সঙ্গে ইকরমউদ্দৌলা। আলীবর্দী খাঁয়ের উত্তরাধিকারী হিসাবে ঘোষেটি বেগম প্রথম থেকেই ভাবছিলেন যে সে হয়তো হবে সিংহাসনের উত্তরাধিকারী। তাই ঘোষেটি বেগম প্রথম থেকেই এই সিংহাসন, বাংলার সিংহাসনকে অধিকার করার জন্য সিরাজের যে ছোট ভাই ইকরমউদ্দৌলা তাকে দত্তক নিয়েছিলেন। কিন্তু বসন্ত রোগে সেই ইকরমউদ্দৌলা মারা যায় এবং তার সঙ্গে ঘোষেটি বেগমের স্বামী, সেই স্বামীও কিন্তু এই শোকে মারা যায়। ফলে ঘোষেটি বেগমের যে আশা, অর্থাৎ বাংলার সিংহাসনকে কেন্দ্র করে তার যে মসনদে বসার আশা, সেই মসনদে বসার আশা কিন্তু সেখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে পূর্ণিয়ার শাসনকর্তা শৌকত জং অর্থাৎ মেজ মেয়ের যে ছেলে, সেও কিন্তু চাইছিল বাংলার মসনদে বসার জন্য। কিন্তু আলীবর্দী খাঁ বড় মেয়ে এবং তার সঙ্গে মেজ মেয়ে এদেরকে না জানিয়ে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেয় এবং আমিনার যে পুত্র অর্থাৎ ছোট মেয়ে আমিনার যে পুত্র সিরাজদৌল্লা, সেই সিরাজদৌল্লাকে সিংহাসনে বসিয়ে দেয়। এবং সিংহাসনে যখন সিরাজদৌল্লা বসে তখন সিরাজদৌল্লার বয়স মাত্র 23 বছর। ফলে দুই দিক থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। এক, পারিবারিক ষড়যন্ত্র অর্থাৎ বড় মাসি এবং তার সঙ্গে মেজ মাসি সিরাজকে কোনোমতেই এই যে সিরাজের সিংহাসনে বসা, এটাকে কোনোমতেই মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে যে রাজসভাসদ অর্থাৎ বাংলার যে রাজসভাসদ তারাও অনেকটা বয়োজ্যেষ্ঠ, মির্জাফর, জগৎ শেঠ, ইয়ার লতিফ, রায় দুর্লভ, এরাও অনেকটা বয়োজ্যেষ্ঠ। এর মধ্যে সব থেকে বেশি আশাকাঙ্ক্ষী ছিলেন যে আমি হয়তো বাংলার সিংহাসনে বসবো, সেটা হলেন জাফর খাঁ বা মীর জাফর। কিন্তু তাকেও সিংহাসনে বসানো হয়নি। সিংহাসনে বসে গেছে মাত্র 23 বছরের সিরাজদৌল্লা। এটাকে কোনোমতেই কিন্তু মেনে নিতে পারেনি দুই পক্ষ। রাজসভাসদরা সিরাজের বিরুদ্ধে বিভিন্ন রকম রটনা রাজ্যের মধ্যে ছড়িয়ে দিতে থাকে। সিরাজ নাকি মদ্যপ, সিরাজ নাকি বিলাস সর্বস্ব, সিরাজ নাকি রাজকর্ম ঠিকঠাক জানে না। অন্যদিকে ঘোষেটি বেগম এবং তার সঙ্গে মেজ মেয়ে কীভাবে সিরাজকে সিংহাসন থেকে নামানো যায় তারই একটা পরিকল্পনা করতে থাকে। ফলে একদিক থেকে পারিবারিক চাপ, অন্যদিক থেকে রাজনৈতিক চাপ। অন্যদিকে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকে ইন্ধন যোগায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিরাজ নবাব হওয়ার পর নবাবকে যে নজরানা পাঠানো বা উপঢৌকন পাঠানো সেটা তো দেয়নি। সিরাজের বিরুদ্ধে দুর্গ নির্মাণ করতে থাকে কলকাতায়। সিরাজ এই খবর পেয়ে কিন্তু কলকাতা আক্রমণ করে এবং তার সঙ্গে কলকাতা দখল করে নেয় এবং কলকাতার নাম দেয় আলীনগর। কিন্তু পরবর্তীকালে লর্ড কর্নেল এবং তার সঙ্গে ওয়াটসন আরও বেশি সৈন্য নিয়ে এসে সিরাজের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করে। ফলে সিরাজ আলীনগরের সন্ধি স্থাপন করতে বাধ্য হয় এবং এই আলীনগরের সন্ধিতে দেখা যায় একরকম সিরাজের যে মান সম্মান খর্বই হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে যে সিরাজউদ্দৌলার যে রাজসভাসদ এবং তার সঙ্গে যে তার আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন তারা কিন্তু সিরাজের বিপক্ষে। ফলে সব মিলিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদিকে বড় মাসি মেজ মাসি এবং অন্যদিকে রাজসভাসদ, 3 পক্ষ একজোট হয়ে কিন্তু সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে এই কম বয়সী সিরাজের পক্ষে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যাওয়া এবং ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসা কোনোমতেই সম্ভব ছিল না।
কিন্তু সিরাজ অনেকটাই বিচক্ষণ হওয়ায় তিনি কি করেন, বড় মাসি যে ঘসেটি বেগম মতিঝিল রাজপ্রাসাদ থেকে তাকে মুর্শিদাবাদে নিয়ে চলে আসেন এবং তাকে বন্দিনী বানান। অন্যদিকে শৌকত জং বাংলার সিংহাসনে বসার জন্য সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তাকেও কিন্তু সিরাজের যে অন্যতম প্রধান সেনাধ্যক্ষ মীরমদন এবং মোহনলাল যুদ্ধ করে হারিয়ে দেয়। ফলে ঘসেটি বেগম প্রথম থেকেই যে তার আশা, সেই আশা তো পূরণ হয়নি, বরঞ্চ তার প্রতিহিংসা দিনকে দিন বাড়তেই থাকে। এই অবসরে বাংলার যে দেওয়ান অর্থাৎ রাজবল্লভ, যিনি কোষাধ্যক্ষ পদে ছিলেন এবং সমস্ত কোষাগার সম্রাট ছিলেন, অল্প বয়সী সিরাজকে পেয়ে সমস্ত টাকা পয়সা তজরুপ করে তার যে ছেলে কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাসকে দিয়ে ব্রিটিশদের হাতে সমর্পণ করেন। ফলে এই মতো অবস্থায় এই যে ষড়যন্ত্র সিরাজের বিরুদ্ধে চলতে থাকে, সিরাজ কিন্তু প্রত্যুৎপন্নমতিত্বে এবং তার সঙ্গে বিচক্ষণতায় সমস্ত ব্যাপারটাই ধরে ফেলে এবং ধরে ফেলার পর ইচ্ছা করলেই কিন্তু সমস্তকে একেবারে চরম শাস্তি দিতে পারতেন। কিন্তু তার কাছে প্রধান হয়ে দাঁড়ায় বাংলার স্বাধীনতা, বাংলার মান, বাংলার মর্যাদা। তার জন্য তিনি পরিকল্পনা করেন যে কিভাবে এখান থেকে বাংলাকে উদ্ধার করা যায়। হ্যাঁ, নাট্যাংশের যে দ্বিতীয় প্রেক্ষাপট সেটাও তোমাদের জেনে রাখা দরকার। এই নাট্যাংশের যে প্রকাশকাল সেটা হচ্ছে 1938। নাটকের যে প্রেক্ষাপট সেটা 1757 সালের প্রেক্ষাপট হলেও নাট্যাংশের দ্বিতীয় প্রেক্ষাপটও খুবই গুরুত্বপূর্ণ। এর সূত্রপাত যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 1919 সালে মন্টেগু চেমসফোর্ড যে আইন, সেই মন্টেগু চেমসফোর্ড আইনে ভারতীয় মুসলিম এবং তার সঙ্গে হিন্দুকে কোনোমতেই সন্তুষ্ট করতে পারেনি। 1928 সালের যে সাইমন কমিশন, সেই সাইমন কমিশনেও কিন্তু ভারতীয়দেরকে স্থান দেওয়া হয়নি। ফলে ভারতীয়রা সেই কমিশনকে প্রথম থেকেই স্লোগান দিয়ে জানিয়ে দেয় যে সাইমন গো ব্যাক। এরপরে যে পূর্ণ স্বাধীনতা, সেই পূর্ণ স্বাধীনতার দাবি জানায় 1930 সালে। এরপরেও তিনটে পর গোল টেবিল বৈঠক হয়েছে। ভারতের যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসন ভারতীয়রা যে চায় সেটাকে কেন্দ্র করে, কিন্তু সেই গোল টেবিল বৈঠকও কিন্তু ঠিকঠাক কাজ করেনি। 1935 সালে ভারত শাসন আইন যখন প্রণীত হয় তখন ভারতবাসীরা বুঝতে পারে যে সমস্ত ক্ষমতাই কিন্তু ধীরে ধীরে পুনরায় আবার ব্রিটিশ কর্তৃপক্ষই তাদের হাতে রাখতে চায়। এই রকম প্রেক্ষাপটে শচীন্দ্রনাথ সেনগুপ্ত এই ঐতিহাসিক নাটক অর্থাৎ 1757 সালের প্রেক্ষাপটটাকে তুলে ধরলেন 1938 সালের একেবারে সমসাময়িক সময়। কারণ এই সময় যদি সেই 1757 সালের ব্রিটিশদের যে অনুপ্রবেশের কাহিনী ছিল সেটাকে তুলে ধরা হয়, তাহলে বাংলার যে সমস্ত বিপ্লবী বাংলাবাসী এবং ভারতবাসীকে স্বদেশ প্রেমে সহজেই উদ্বুদ্ধ করা যাবে। তাই 1938 সালে 1757 সালের প্রেক্ষাপটকে তুলে ধরলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত, অর্থাৎ কাঁটা ঘায়ে যেন নুনের ছিটে দিতে চাইলেন। এটাই হলো তোমাদের 1938 সালের নাটকের প্রেক্ষাপট। তোমরা এই নাট্যাংশ এরপর লাইন বরাবর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে নাটকের মূল বিষয়। এবং নাটকের সূত্রপাত হয় সহ তার পক্ষে এবং তার বিপক্ষে যেসব কর্মচারী, তাদেরকে নিয়ে একটা দরবার কক্ষ চলছে এবং এখানেই তোমাদের নাটকের সূচনা হয়। তোমরা এরপরে দেখো মূল নাটকে যাও, খুব সহজে তোমরা বুঝতে পারবে এই নাটক। দেখো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ সিরাজদৌল্লা নাট্যাংশ এবং লেখক হলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। মূল নাটক সিরাজদৌল্লা এবং দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে তোমাদের এটা গৃহীত হয়েছে। এই অংশটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ, এটা তোমরা মাথায় রাখবে। মূল নাটক সিরাজদৌল্লা এবং দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে গৃহীত হয়েছে এই তোমাদের নাট্যাংশটা। নাট্যকারের পরিচয় দেখে নাও। শচীন্দ্রনাথ সেনগুপ্তের জীবৎকাল যদি আমরা দেখি, 1892 খ্রিস্টাব্দে তিনি জন্মেছিলেন এবং 1861 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত খুলনায় এবং বিখ্যাত নাট্যকার ছাত্রাবস্থাতেই বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং দেখো তিনি ভারত পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 1930 থেকে 1950 খ্রিস্টাব্দের মধ্যে তার কালজয়ী যে নাটকগুলো, সেই নাটকগুলো বিশেষ করে ঐতিহাসিক নাটকগুলো প্রকাশিত হয়েছিল। সিরাজদৌল্লা, গৈরিক পতাকা, রক্তকমল, সংগ্রাম ও শান্তি, ধাত্রীপান্না, এই স্বাধীনতা, সবার উপরে মানুষ সত্য, রাষ্ট্র বিপ্লব, এইসব তার সব থেকে যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাটকগুলো এই সময়ে। এছাড়াও নাট্যমঞ্চের সঙ্গে তার নিবিড় একটা সম্পর্ক ছিল। এই ছিল নাট্যকারের পরিচয়। এরপরে চলে যাব আমরা নাটকের একেবারে প্রাথমিক পর্যায়ে। দেখো এরপর আমরা নাটকের যে চরিত্র, সেই চরিত্রগুলো সম্পর্কে একটু পরিচিত হব। নাটকে কোন কোন চরিত্র রয়েছে, যেহেতু একটা নাটক মঞ্চে আমরা দেখছি, আমরা দর্শক আসনে বসে আছি। প্রথমে নবাব সিরাজউদ্দৌলা এবং লুৎফা তার স্ত্রী,
মীর মদন এবং মোহনলাল নবাবের পক্ষে, মসিয়েলা হলেন ফরাসি প্রতিনিধি, গোলাম হোসেন হলেন নবাবের অনুগত, খোজা পিদ্রু যিনি সমস্ত চিঠি আরে পড়বেন, প্রধান সেনাপতি মির্জাফর বা জাফর খাঁ, এছাড়াও ওয়াটস রয়েছে ইংরেজ প্রতিনিধি হিসাবে, রাজা রাজবল্লভ রয়েছেন দেওয়ান, জগৎ শেঠ একজন সেনাধ্যক্ষ, ঘসেটি বেগম হচ্ছেন সেই বড় মাসি। চরিত্র পরিচয়ে যদি তোমরা ভালো করে লক্ষ্য রাখো তাহলে দেখতে পাবে যে নবাবের পক্ষে যারা ছিলেন তারা সমস্ত সবুজ কালি দিয়ে লেখা ছিল চরিত্রগুলোর নাম, এবং নবাবের বিপক্ষে যারা ছিলেন অর্থাৎ নবাবের পক্ষে ছিলেন না যারা, তাদের যে চরিত্রগুলোর নাম সমস্ত নীল কালিতে লেখা ছিল। দেখো নাটক শুরু হচ্ছে দরবার কক্ষ দিয়ে। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, সভাসদের মাঝে রয়েছেন মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা, গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসে আছেন। নবাব পক্ষে রয়েছেন মোহনলাল, মীরমদন, মসিয়েলা, গোলাম হোসেন এবং স্ত্রী লুৎফা। নবাব বিপক্ষে রয়েছেন দেখো প্রধান সেনাপতি মির্জাফর বা জাফর খাঁ হিসাবে যার পরিচয় আমরা পাবো, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ ও ঘসেটি বেগম অর্থাৎ তার বড়মাসি মেহেরনিসা বা ঘসেটি বেগম। দেখো আলোচনার পূর্বসূত্র যদি আমরা দেখি তাহলে পূর্বসূত্রতেই কিন্তু নাটকটা আমরা পুরো জেনে ফেলতে পারবো। প্রথমত এই নাটকটাকে 6টা ধাপে ভাগ করা হয়েছে। সেই 6টা ধাপের ভাগ যদি তোমরা ঠিকঠাক করে জেনেছো তাহলে নাটকটা তোমাদের একেবারে মাথায় ঢুকে যাবে। দেখো প্রথম ধাপে আমরা দেখব নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে দরবার কক্ষ থেকে বিতাড়িত করবেন। দ্বিতীয় অধ্যায়ে ফরাসি প্রতিনিধি মসিয়েলাকে সাহায্য করতে না পারার জন্য দুঃখ প্রকাশ ও মসিয়েলার বিপদসংকুল বাংলা সম্পর্কে ভবিষ্যবাণী। তৃতীয় ধাপে আমরা দেখব নবাব সিরাজদৌলার সঙ্গে প্রধান সেনাপতি ও রাজ কর্মচারীদের তর্ক বিতর্ক। চতুর্থ পর্যায়ে আমরা দেখব নবাব সিরাজদৌলা কর্তৃক রাজ কর্মচারীদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করা। পঞ্চম পর্যায়ে আমরা দেখব ঘসেটি বেগমের প্রতিহিংসা, এবং ষষ্ঠ পর্যায়ে আমরা দেখব নবাব সিরাজদৌলার স্ত্রী লুৎফার সঙ্গে মনোবেদনার প্রকাশ, এবং নাটকটা তোমাদের শেষ হয়ে যাবে। এই 6টা মাস্টার কি যদি তোমরা মনে রাখো তাহলে দেখতে পাবে নাটকের যে কাহিনী ধাপে ধাপে যে আগাবে এই 6টা পয়েন্টকে কেন্দ্র করেই আগাবে। নাটক শুরু হচ্ছে সিরাজদৌলার সংলাপ দিয়ে। ওয়াটস বলছেন, ইয়োর এক্সিলেন্সি, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। ওয়াটস বলছেন, জানে ইয়োর এক্সিলেন্স, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমার জানা আছে। অর্থাৎ দেখো প্রাথমিক পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে সিরাজদৌলার সঙ্গে ওয়াটসের একটা সংলাপ চলছে। আসলে কিন্তু ওয়াটসের যে ছল চাতুরি বা ষড়যন্ত্র, রাজসভাসদদের সঙ্গে যে ষড়যন্ত্র সেটা ধরে ফেলেছেন সিরাজদৌলা, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একরকম ওয়াটসের যে সমস্ত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ধীরে ধীরে প্রকাশ করতে চলেছেন নবাব সিরাজদৌলা। দেখো নবাব সিরাজদৌলার সংলাপই চলছে, তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তার প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানে ইয়োর এক্সিলেন্সি। তুমি প্রস্তুত হও, আমি জানিলাম না আমার অপরাধ। অর্থাৎ এখানে ওয়াটস যেন বলতে চাইছে আমি বুঝতেই পারছি না আমার অপরাধ কি। সমস্ত ব্যাপারটাই জানে কিন্তু নবাবের কাছে পুরোটাই গোপন করছে। সিরাজ বলছে, দেখো তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস আবার দেখো একেবারে না জানার মতো ভান করছে, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। ওয়াটস যে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তারই দেখো একেবারে প্রমাণপত্র দিচ্ছেন। সিরাজ বলছেন, দেখো মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে, দেখো ওয়াটসের সঙ্গে সংলাপ চলছে কিন্তু যে পত্রটা পাঠিয়েছিল ওয়াটসকে সেটা ছিল অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। সেই অ্যাডমিরাল ওয়াটসনের পত্রটা সিরাজের হস্তগত হয়েছে। দেখো মুন্সিজিকে সেই পত্র বের করতে বলেছে, মুন্সিজি একখানি পত্র বের করলেন। সিরাজ বলছে, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন, ওয়াটস পড়িতে লাগিলেন। শেষের দিকে কি লেখা আছে? ওয়াটস পড়ছে ওয়াটসনের লেখা পত্র। I now account you that the remainder of troops which should have been here long since and which I hear the
colonel told you he expected will be at Kolkata in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ship and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges will not be able to extinguish. সিরাজ বলছেন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন, অর্থাৎ ওয়াটসনের পত্রটা ওয়াটস পড়লো, তার যে বাংলা অর্থটা সেই বাংলা অর্থটা দেখো এরপরেই রয়েছে। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতা পৌঁছিবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দেব যে আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। অর্থাৎ বুঝতেই পারছো, দেখ ওয়াটসকে লিখেছে যে কলকাতা জয়ের জন্য তোমার যা সৈন্য লাগবে আমি পাঠাবো, আমি মাদ্রাজে পৌঁছে আরো একখানা জাহাজ তোমাদেরকে পাঠাবো, এবং সেই জাহাজে যে সৈন্য যাবে তাতে বাংলাতে যে আগুন জ্বালাবে সেই আগুন সমস্ত গঙ্গার জল দিয়েও কিন্তু নেভানো যাবে না। অর্থাৎ বুঝতেই পারছো পুরো বাংলাকে অধিকার করার একটা চক্রান্ত চলছে ওয়াটসের সঙ্গে ওয়াটসনের প্রত্যালাপে। কিন্তু সেই ওয়াটসনের পত্র চলে এসছে, হস্তগত হয়েছে কার? নবাব সিরাজদৌল্লার কাছে। তাই দেখো সিরাজদৌল্লা বলছে, ওয়াটস এই ভীতি প্রদর্শনের অর্থ কি? অ্যাডমিরাল এই কথা লিখিয়াছে কেন আমি বুঝি না। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ওয়াটস পুরোটাই গা ঢাকা দিতে চাইছে যে আমি কোনো ষড়যন্ত্রে লিপ্ত নই। সিরাজ দেখো সেই ষড়যন্ত্রকে পরিষ্কার করে দিতে চাইছে, দেখো যে অবশ্যই ওয়াটস কিন্তু সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে, বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি ওয়াটসের পত্র আপনিই পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। অর্থাৎ ওয়াটস এখানে সাধু সাজলেও দেখা যাচ্ছে ওয়াটসও কিন্তু ওয়াটসনকে একটা পত্র লিখেছিল, সেই পত্রটাও কিন্তু সিরাজের হস্তগত হয়েছে। মুন্সি পত্রখানা বাহির করিলেন এবং ওয়াটস পত্র দেখিল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? ওয়াটস পত্রটা দেখলো, দেখার পর বলেছে, হ্যাঁ আমি লিখিয়াছে। এই যে আমি লিখিয়াছে অর্থাৎ ইংরেজি যেহেতু বাংলাটা ঠিকঠাক করে বলতে পারেনি তার জন্য বলেছে হ্যাঁ আমি লিখিয়াছে। আমরা হলে বলতাম আমি লিখেছি। সিরাজ বলছেন, পড়ুন মুন্সিজি। মুন্সিজি পড়ছেন, ইট ইজ ইম্পসিবল টু রেলে আপন দি নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। দেখো সিরাজ বলছে, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরো পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। অর্থাৎ সিরাজ বয়সে ছোট হতে পারে, মাত্র 23 বছর বয়স হতে পারে, কিন্তু সিরাজ সমস্ত তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, রাজসভাসদ, তার পরিবার পরিজন বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত খবরটাই সে কিন্তু নিখুঁতভাবে রাখে। তার জন্যই দেখো তার যে বিরুদ্ধে যে ষড়যন্ত্রের চিঠি, সেই চিঠি কিন্তু সিরাজের হস্তগত হয়েছে। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? দেখো ওয়াটস কিন্তু এরপরে ধরা পড়ে গেছেন, আর ওয়াটস কিন্তু এদিক ওদিক করার কোনোই আর পথ নেই। ওয়াটস দেখো সরাসরি বলেছে, পানিশ মি ইউর এক্সিলেন্সি, ইফ ইউ উইল আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, দেখো আমাকে এরপরে শাস্তি দিন, আমি যেটা ভুল করেছি আমাকে শাস্তি দিন, কিন্তু আমি মনে করি যে আমি আমার কর্তব্যই করেছি। সিরাজ এরপর বলছেন, দেখো এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। দেখো একরকম ওয়াটসকে বিতাড়িত করেছে। অর্থাৎ এটাই ছিল প্রথম পর্যায়ের আলোচনা, এবং ওয়াটস দেখো কি বলছে, ফেয়ারওয়েল ইয়োর এক্সিলেন্সি। নবাবকে কুর্নিশ করিয়া ওয়াটস বাহির হইয়া গেলেন। ইংরেজদের যে প্রতিনিধি ওয়াটস, সেই ওয়াটসকে যে মুর্শিদাবাদের রাজদরবারে নবাব রেখেছিলেন তাকে একরকম অপমান করে, তিনি যেহেতু ষড়যন্ত্র করছিলেন নবাবের বিরুদ্ধে, তাকে একরকম অপমান করে দূর করে দেওয়া হয়েছে
দরবার কক্ষ থেকে। কুর্নিশ মানে হলো নবাবকে সম্মান প্রদর্শন সূচক যে সেলাম জানানো, সেই সেলাম জানিয়ে সেখান থেকে ওয়ার্ডস বেরিয়ে গেছে। প্রথম পর্যায়ের আলোচনা তোমাদেরকে ছোট ছোট চিত্রগ্রাফির মাধ্যমে একটা ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, যাতে তোমাদের এই নাটক সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমাদের মাথায় থাকে। এই সেই রাজসভা দরবার কক্ষ, এখানে সেই ওয়ার্ডসকে নবাবের অপমান এবং নবাব স্মরণ করে দিয়েছে যে তিনি ষড়যন্ত্রে লিপ্ত। এখানে খোঁজা পিদ্রু কর্তৃক দেখো সেই ওয়ার্ডসকে তার পত্র দেখানো এবং সেই ওয়ার্ডসের পত্র পাঠ দেখো, ওয়ার্ডস নিজে পত্র পাঠ করছেন। এরপরে খোঁজা পিদ্রু দেখো ওয়ার্ডসের পত্র পাঠ করছেন এবং সিরাজদৌল্লা রাগান্বিতভাবে কিন্তু ওয়ার্ডসকে দরবার কক্ষ থেকে বিতাড়িত করেছে। এবং দেখো লেখাই আছে ওয়ার্ডস গেট আউট, তোমরা দেখতেই পাচ্ছ, অর্থাৎ ওয়ার্ডসকে এখানে বিতাড়িত করা হলো। এরপরে দ্বিতীয় পর্যায়ে, এবং দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব ফরাসি যে প্রতিনিধি সেই মসিয়েলাকে তিনি যে কোনো মতেই সাহায্য করতে পারছেন না এই পরিস্থিতিতে, সেই কথাই কিন্তু উঠে এসেছে দ্বিতীয় পর্যায়ে। দেখো যখন সিরাজদৌল্লা ওয়ার্ডসকে তাড়িয়ে দিচ্ছিলেন দরবার কক্ষ থেকে, তখন রাজবল্লভ কিছু বলার চেষ্টা করছিল, জাহাপনা এই কথাটা কিন্তু বলতে গেছে, কারণ রাজবল্লভ তার যে পুত্র সেই কৃষ্ণদাসকে যেহেতু ইংরেজদের হাতে রেখেছে, আর ইংরেজদেরকে এইরকম নবাব যদি অপমান করে দরবার কক্ষ থেকে তাড়িয়ে দেয়, তাহলে কিন্তু তার পুত্রেরও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য দেখো এখানে নবাবকে কিছু একটা বলতে গেছে, কিন্তু সিরাজ বলেছে একটু অপেক্ষা করুন রাজা। মসিয়েলাকে বলার অনুমতি দিয়েছে। মসিয়েলা তখন বলছে অ্যাট ইয়োর কমান্ড ইয়োর এক্সিলেন্সি, অর্থাৎ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলি। সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করলেন। সিরাজের পরে মসিয়েলাকে বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত, তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে বিবাদ তোমাদের আজকাল নয়, আর এই দেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। ব্রিটিশরা তাদের যে ব্রিটিশ পলিসি, সেই ব্রিটিশ পলিসিতে বুঝতে পেরেছে যে নবাবের একমাত্র যদি সম্বল হয় সেটা হলো ফরাসি বাণিজ্য কুঠি বা ফরাসিরা। তার জন্য দেখো তাদের যে নবাবের যে শেষ সম্বল, সেই নবাবের শেষ সম্বল ফরাসি বাণিজ্য কুটিকে তারা নবাবের অনুমতি বিনাই অতর্কিতে আক্রমণ করেছে এবং ফরাসিদের যে বাণিজ্য কুঠি চন্দননগর দখল করে নিয়েছে। তার জন্যই কিন্তু মসিয়েলা অভিযোগ জানাতে এসেছে যে আমরা তো আপনার কোনো আদেশ অমান্য করিনি, তাহলে কেন আমাদের বাণিজ্য কুটির দখল করা হলো। মসিয়েলা বলে থাকো উই হ্যাভ অলওয়েজ শট ফর ইয়োর প্রোটেকশন ইয়োর এক্সিলেন্সি, অর্থাৎ আপনারা আমাদেরকে সব সময় কিন্তু নিরাপত্তা দিয়ে এসেছেন জাহাপনা। সিরাজ বলছে কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শৌকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। দেখো এই যে লাইনগুলো, এই লাইনগুলো তোমাদের প্রশ্ন হতে পারে। দেখো এই যে লাইনটা, এই লাইনটাই কেন্দ্র করে প্রশ্ন হতে পারে, তাই লাইনটাই দাগ দিয়ে রাখবে। সভা কিছুক্ষণ স্তব্ধ রহিল। মসিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন এবং ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, ইয়োর এক্সিলেন্সি, ইউ রিফিউজ ইয়োর হেল্প, ইয়োর প্রোটেকশন থ্রু উইথ গ্রেট রিল্যাক্টেন্স। জাহাপনা, আপনি আমাদেরকে সাহায্য করতে পারবেন না এটা বলছেন, এটা আপনার একেবারে অনিচ্ছাকৃত। আই অ্যাপ্রিসিয়েট ইয়োর ফিলিংস, আমি আপনার যে অনুভূতি সেই অনুভূতিটা বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি দি প্রেডিমেন্ট ইউ আর ইন, আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন। আই এম সরি ফর ইউ, আমি দুঃখিত, আপনার প্রতি আমি দুঃখিত। অ্যান্ড আই সরি ফর আওয়ার সেলফ, এবং আমাদের কথা ভেবেও কিন্তু আমরা দুঃখিত। উই হ্যাভ নো আদার চয়েস দেন দ্য লিভ দিস ল্যান্ড, আমাদের আর অন্য কোনো আমাদের পথই নেই এই ভূমি ত্যাগ করা ছাড়া, অর্থাৎ এই বাংলা ত্যাগ করা ছাড়া। হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ, যেখানে আমরা শিখেছিলাম কিভাবে
ভালোবাসতে হয়, অর্থাৎ ভালোবাসার যে মন্ত্র, সেই ভালোবাসার মন্ত্র এই বাংলাতে এসে আমরা শিখেছিলাম। অ্যালাউ মি, আমাকে যদি অনুমতি দেন, ইয়োর এক্সিলেন্সি জাহাপনা, টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার, যে আপনি একটা খুব বড় বিপদের মধ্যে আছেন। আওয়ার ডিপারেচার ফ্রম দিস ল্যান্ড, দিস মুদার ফ্লেম উইল ব্রাশ ফ্রোথ অ্যান্ড ডেস্ট্রয় ইউ কিংডম অ্যান্ড পিপল। যখনই আমরা এই ভূমি ত্যাগ করে চলে যাব, তখনই একটা আগুন জ্বলে উঠবে। এই আগুনের ফুলকি, যে আগুনের ফুলকিটা সমস্তকে ধ্বংস করে দেবে, আপনার রাজ্য এবং আপনার প্রজাদেরকে। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিয়া মসিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতির পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব। তখন যেন আমাকে ভুলো না বন্ধু। মসিয়েলা তখন বলছেন, আই নো উই শ্যাল নেভার মিট, আমি জানি যে আমাদের আর কোনো দেখা হবে না। ফেয়ারওয়েল ইয়োর এক্সিলেন্সি। বিদায় নিয়ে একরকম বিদায় চেয়েছে মসিয়েলা। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, আই নো উই শ্যাল নেভার মিট, এটি উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে বা কোন পরিপ্রেক্ষিতে এই উক্তিটি করা হয়েছে? প্রশ্নোত্তরের আলোচনা নিয়ে পরের ভিডিওটা আসছে, তোমরা অবশ্যই দেখতে থাকো। পরপর ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। তোমার অন্তরের প্রীতির পরিচয় দিয়েছো, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, এটাকে কেন্দ্র করেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। লাইনগুলোই দাগ দিয়ে রাখবে। যখন তোমরা এই নাট্যাংশটা দেখছো, তখন বইটা অবশ্যই সঙ্গে রাখো এবং তার সঙ্গে পেন্সিল একটা নাও। যেগুলো আমি বলছি এগুলো প্রশ্ন হতে পারে, এই প্রশ্নের উত্তর নিয়ে যদিও আমরা পরের ভিডিওতে আসব। দেখো, এরপর আমরা দেখে নেব এই মসিয়েলার সঙ্গে যে কথোপকথন এবং মসিয়েলাকে যে তিনি সাহায্য করতে পারবেন না। মসিয়েলা একরকম নিরাশভাবে যে নবাবের দরবার কক্ষ থেকে চলে যাচ্ছেন, এবং শুধু দরবার কক্ষ থেকে নয়, তিনি যে একেবারে বাংলা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন কারণ ব্রিটিশরা তাদের সমস্ত বাণিজ্য কুঠি দখল করে নিয়েছেন, তার যে পুরো বিষয়টা দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম, তারই ভিডিওগ্রাফি তোমরা দেখে নাও, যাতে তোমাদের মনেও কিন্তু একটা স্পষ্ট ধারণা হয়। এই দেখো সেই ভিডিওগ্রাফি, যে রাজবল্লভ, সেই রাজবল্লভ নবাবকে কিছু বলতে গেছে। এই নবাবের সঙ্গে মসিয়েলার কথোপকথন। এবং মসিয়েলা তার পরিষ্কার যে কথা, সেই পরিষ্কার কথায় বাংলার বিপদের আশঙ্কা কিন্তু প্রকাশ করেছে। নবাবও বুঝতে পেরেছে, কিন্তু তিনি যে সাহায্য করতে পারবেন না সেই কথা তিনি বারে বারে স্মরণ করিয়ে দিয়েছেন মসিয়েলাকে। এবং দেখো, এরপরেই কিন্তু মসিয়েলা একরকম নবাব দরবার কক্ষ থেকে তিনি চলে যাচ্ছেন নিরাশভাবে। মসিয়েলা চলে যাচ্ছেন, সিরাজ বুঝতে পারছেন যে আর তার সঙ্গে দেখা হবে না। দেখো, ফেয়ারওয়েল মসিয়েলা। কুর্নিশ করিয়া চলিয়া গেলেন, অর্থাৎ সম্মান প্রদর্শন করে সেলাম জানিয়ে চলে গেছেন। সিরাজ তার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন। আগেই দেখবে রাজবল্লভ কিছু একটা বলার জন্য জাহাপনা বলেছিলেন, তখন বলেছিলেন একটু অপেক্ষা করুন রাজা, তার জন্য এরপর রাজবল্লভের কাছে গেছে। সিরাজ বলছেন, দেখো আপনি যেন কি বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা। রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক। সিরাজ হাসিয়া বলিলেন, জানেন তো আমাকে কোনো কথা বলে লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। অর্থাৎ দেখো, নবাবের এখানের যে মনের পরিস্থিতি, সেই মনের পরিস্থিতির একটা অন্যতম উদাহরণ হলো এই লাইনটা। এটাই প্রশ্ন আসবে, আমাকে আর কোনো কথা বলে লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। লেখক কেন এই কথা বললেন? সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। রাজবল্লভ বলছেন, ওয়াট সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরিয়ে আসিলেন। ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। অর্থাৎ দেখো, বাইরের একটা থার্ড পার্টি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের কথা, তাদের প্রসঙ্গ কিন্তু সিরাজদৌল্লা এড়িয়ে যেতে চাইছেন। কারণ একটাই, সিরাজদৌল্লা তার যে বিচক্ষণতা, সেই বিচক্ষণতায় বুঝতে পেরেছেন যে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় ডুবতে চলেছে। তাই তার যে সভাসদ, সেই সভাসদকে ঠিক করতে হবে। তাই বাইরের প্রসঙ্গ
রাজবল্লভকে এখানে পরিহার করতে বলেছেন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন, অর্থাৎ নিজেদের কথা, অর্থাৎ বাংলার কথা ভাবুন, আমাদের কথা ভাবুন। জগৎ শেঠ তখন বলছেন দেখো, অর্থাৎ এরা যে নবাবের বিপক্ষে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো। ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেনি যাহাপনা। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সিরাজ বলছে, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনও প্রশ্নও তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে, আর কত হেয় আমাকে করতে চান আপনারা। এই লাইনটা দাগ দেবে। আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? সিরাজ বলছেন, স্বার্থসিদ্ধি। স্বার্থের সন্ধানে যদি আমরা নিযুক্ত থাকতাম, সিরাজ বলছেন বলুন তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন। অর্থাৎ তাদের মনে যে ক্ষোভ সিংহাসনকে কেন্দ্র করে, বাংলার সিংহাসনকে কেন্দ্র করে, যেখানে নবাব সিরাজদৌল্লা বসে রয়েছেন, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। অর্থাৎ সিরাজকে তারা কোনোমতেই মেনে নিতে পারছেন না। সিরাজ বলছেন, এত বড় কথা আমার মুখের উপরে বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ তখন বলছেন, আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। সিরাজ তখন বলছেন, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। মির্জাফর তখন কি বলছেন দেখো, প্রধান সেনাপতির প্রথম সংলাপ, ভালো করে লক্ষ্য করো। জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। প্রধান সেনাপতির কথা দেখো, যেখানে ওয়াটসনের সঙ্গে ওয়াটস ষড়যন্ত্রে লিপ্ত ছিল বাংলার নবাবকে হারানোর জন্য, বাংলা স্বাধীনতা হরণ করার জন্য, সেই মানি লোকের কথাই বলতে চাচ্ছেন। অর্থাৎ ওয়াটসকে এইভাবে তাড়িয়ে দেওয়া, সেটা মির্জাফরের মনে খুবই আঘাত দিয়েছে, তার জন্য এই কথাটা বলছে। দেখো এই লাইনটাই দাগ দেবে তোমরা, মানহানি করে আপনি আমাদের সকলে অপমান করেছেন। কোন প্রসঙ্গে উক্তি? মানি লোককে এইরকম প্রশ্ন আসবে, প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা পরের ভিডিওতে আসছি। সিরাজদৌল্লা বলছে, সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? রাজবল্লভ বলছেন, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। লাইনটাতে দাগ দেবে। অর্থাৎ সিরাজের বিরুদ্ধে যে আনা অভিযোগ রাজসভাসদ কর্তৃক, তারা মনে করেন যে হ্যাঁ আমরা যেটা করেছি সেটা ঠিকই করেছি, সেটা কোনো মতেই ভুল ছিল না। কারণ নবাব নিজেই কিন্তু বিভিন্ন দোষে দুষ্ট। তার জন্যই দেখো রাজবল্লভ এই কথা বলেছে যে আমরা কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি। সিরাজ তখন বলছেন, সত্যাশ্রয়ী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন। বলুন, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ করার কথা নয়। সিরাজ বলছেন, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। অর্থাৎ সিরাজ যে অবস্থায় আছে, বাংলা যে অবস্থায় আছে, সেই কথা ভাবার কিন্তু রাজসভাসদদের অবসর নেই। কিন্তু সিরাজের যে ত্রুটি, সিরাজের যে দোষ, সেটা কিন্তু দেখার জন্য কিন্তু তারা যেন বসে রয়েছে। পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। অর্থাৎ সিরাজ যেন কিছু পাপ কর্মে লিপ্ত হয়েছে, অর্থাৎ অন্যায়ভাবে সিংহাসনে বসেছে, এটাই যেন তাদের কাছে পাপ বলে মনে হয়েছে। সিরাজ বলছেন, দেখো পাপ যে কখনো চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। অর্থাৎ কোনো একটা বিশ্বাসঘাতকতার কাজে হোসেন কুলি নামে একজন সভাসদকে কিন্তু অনায়াসেই সিরাজ প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন। সেই কথারই তিনি ইঙ্গিত দিয়ে বোঝাতে চেয়েছেন যে যদি তো আপনারাও কিন্তু সেই রকম কোনো পাপকর্মে লিপ্ত থাকেন, তাহলে আপনাদেরকেও কিন্তু সেই হোসেন কুলির মতো যে পরিণাম, সেই পরিণাম আপনাদেরও হতে পারে। রাজবল্লভের সম্মুখে গিয়া নিজের জীবন দিয়ে কি আবার বোঝাতে চান? অর্থাৎ রাজবল্লভ যে তার ছেলেকে সমস্ত কোষাগার লুণ্ঠন করে ব্রিটিশদের হাতে দিয়ে এসেছে, সেই খবর কিন্তু সিরাজের কর্ণগোচর হয়েছে এবং সিরাজ সেটা জানে। তার জন্য রাজবল্লভের কাছে গিয়ে তিনি বলছেন যে পাপ কখনো চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন। রাজবল্লভ, আপনিও কি আবার সেটা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করিলেন। দেখো, যে অন্যায় যদি কেউ করে থাকে তার কখনোই চোখে চোখ রেখে কথা বলা সম্ভব নয়, তাই রাজবল্লভ মাথা নিচু করেছে। শেঠজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর দিকে একবার চেয়ে দেখুন।
অর্থাৎ রাজবল্লভের দিকে একবার চেয়ে দেখুন, তার অবস্থা দেখুন, তিনি কেমন অনায়াসে মাথা নিচু করছেন। মির্জাফর বলছেন, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে আর কখনো অস্ত্র ধরব না। অর্থাৎ মির্জাফরের এটাও গায়ে লাগছে, ওয়ার্ডসকে তাড়িয়ে দেওয়া যেমন তার মনে আঘাত দিয়েছে, ঠিক সেই রকম রাজবল্লভকে অপমান করা, রাজবল্লভের যে ধন সম্পদ লুট করার যে কাহিনীর যে ইঙ্গিত দিতে চাচ্ছে নবাব, সেটা শুনেও কিন্তু মির্জাফর বলছেন যে মানি লোকের তিনি বারবার অপমান করছেন এবং অস্ত্র স্পর্শ করে তিনি বলতে পারেন যে নবাবের পক্ষে তিনি কখনো আর অস্ত্র ধরবেন না। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি যে নবাবের যে সপক্ষে থাকা দুজন সেনাধ্যক্ষ, একজন মোহনলাল এবং মীর মদন, সেই মোহনলালের প্রথম সংলাপে আমরা বুঝতে পারবো যে মোহনলাল নবাবের পক্ষে আছেন। আজ পর্যন্ত কতদিন তা ধারণ করেছেন সিপাহসালার? প্রশ্ন হবে উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি? এই লাইনটা তো দাগ দেবে, পাপ যে চাপা থাকে না হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছেন। এটাও প্রশ্ন হতে পারে। পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শৌকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? মোহনলালকে বলেছে যে হ্যাঁ, আপনিই তো সেই শৌকত জংকে হারিয়েছেন পূর্ণিয়ার যুদ্ধে, এবং তাকে হারানোর পরেই এত বড় স্পর্ধা হয়েছে, প্রধান সেনাপতির মুখের উপরে এইরকম কথা বলছেন। মীর মদন তখন দেখো নবাবের পক্ষে আরও গর্জে উঠেছে। কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞেস করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার অর্থাৎ প্রধান সেনাপতি মির্জাফরকে বলছেন নবাবকে সাহায্য করেছেন? মির্জাফর তখন বলছেন, দেখো জাহাপনা, নিচের এই স্পর্ধা মোহনলালের উক্তি। নিচপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়, এ কথা যেমন আপনাদের সব সময় মনে থাকে, তেমন এই কথাও মনে রাখা উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সব সময় শোভন নয়। অর্থাৎ মোহনলাল এবং মীর মদন যে নবাবের পক্ষে তা পরিষ্কার এই দুটো সংলাপে আমরা বুঝতে পারছি। কারণ দেখো, মির্জাফর প্রধান সেনাপতি এবং সেনাধ্যক্ষ তার থেকে নিচে হচ্ছে মীর মদন, মোহনলাল। তারা যখন মির্জাফরের বিপক্ষে কথাগুলো বলছে তখন মির্জাফর বলছে যে নিচের এই স্পর্ধা, এই কথা শোনার পরে দেখো মোহনলালও স্মরণ করিয়ে দিতে চাইছেন তাহলে নবাব যে কথাটা বলছে সে নবাবের থেকে নিচ পদস্থ অবশ্যই প্রধান সেনাপতি, তারও কিন্তু নবাবের বিপক্ষে কথা বলার অধিকার নেই, পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পর্যায়ে নবাব, প্রধান সেনাপতি, রাজবল্লভ, জগৎ শেঠ, মীর মদন, মোহনলাল, এই নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে রাজসভার মধ্যে। অর্থাৎ দরবার কক্ষে যে দৃশ্য আমরা দেখছি, সে দরবার কক্ষের এই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি রাজকর্মচারীদের মধ্যে একটা তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা চলছে। মীর মদন দেখো আবার বলছে, এই রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমির, ওমরাহ, রইস, রাজা মনে করছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন, তোমরা এই লাইনটাই দাগ দিয়ে রাখবে। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, উক্তিটা মাথায় রাখবে কার? মীর মদনের। অর্থাৎ নবাবের ছত্রছায়ায় তারা রয়েছে, তাই তারা কিন্তু নবাবের যদি কোনো বিপদ আসে তারা কিন্তু কোনো মতেই ছেড়ে কথা দিবে না, সেই কথাই কিন্তু এই উক্তির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এটাও প্রশ্ন হতে পারে। পরে দেখো মির্জাফর বলছে, এই সব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়। অর্থাৎ নবাবের বিরুদ্ধে যারা যেসব কর্মচারীগুলো, সেগুলো দেখো একসঙ্গে যে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নামগুলো মির্জাফর একের পর এক প্রকাশ করে যেন তারা তাদের যে দলবল, সেই দলবলকে প্রকাশই করে দিয়েছে। দেখো রাজবল্লভ, শেঠজি, দুর্লভ রায়, এদেরকে ডাকছেন চলো। এই অর্বাচীন অর্থাৎ প্রাচীন ইতর ছোটো লোককে দিয়েই যখন, অর্থাৎ মীর মদনকে, মোহনলালকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন আমরা সমস্ত এই দরবার কক্ষ ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে তখন আর ভাবনা কি, চলুন। এই দেখো এই লাইনটাও তোমরা দাগ দেবে, নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। এখানে পরম বিচক্ষণ, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী কে বা কোন প্রসঙ্গে উক্তি, এরকম প্রশ্ন হতে পারে। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন। সিরাজ বলেছেন দাঁড়ান, সকলে স্থির হইয়া দাঁড়াইলেন।
দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মীর জাফর বলছেন, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। সিরাজ বলছেন, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি সিপাহ সালারের কাছে ওয়ার্স যে পত্র লিখেছিলেন, সেই পত্র নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের যে জাল, সেই জালটা যে রচনা করেছিল রাজসভাসদ এবং ব্রিটিশ কর্তৃপক্ষ মিলে, সেটাকে ধরার পরেই কিন্তু এই দরবার কক্ষের আহ্বান করা হয়েছে। এবং সেই দরবার কক্ষে সিপাহ সালারের কাছে ওয়ার্স যে পত্রটা লিখেছিল, সেই পত্রও কিন্তু নবাবের হস্তগত হয়েছে। মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন, কারণ ওখানে ওয়াটসনের পত্র আছে, ওয়ার্সের পত্র আছে, এবং তার সঙ্গে ওয়ার্স যে পত্র মীর জাফরকে লিখেছিলেন, সেই পত্র বেছে এরপর দেখো মীর জাফরের কাছে এসছে। মীর জাফর বলছেন, আমার কাছে ওয়ার্স পত্র লিখেছিলেন? অবাক যেন হচ্ছেন আর কি। যাক, সেই পত্র হয়তো এখনও পর্যন্ত মীর জাফরের কাছে পৌঁছায়নি। হ্যাঁ, নবাবের সিপাহ সালার মানে প্রধান সেনাপতি খোজা পিদ্রুর মারফত ওয়ার্স সেই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান মীর জাফর নবাবের অনুগ্রহ? যদি দেখাতে চান তাহলে দেখব। এ কথাই বলতে চাইছেন? সভাসদদের শুনিয়ে দেব? মীর জাফর বলছেন, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। সিরাজ বলছেন, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহ সালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যেই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। মীর জাফর বলছেন, জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ তখন বলছেন, দেখো, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। রাজা রাজবল্লভ কি বলেন? মীর জাফর কোনো কথা কহিলেন না। অর্থাৎ একটা কথা পরিষ্কার করে বোঝাতে চেয়েছেন যে ওয়ার্স যখন আপনাকে পত্র পাঠিয়েছে, নিশ্চয়ই আপনাদের মধ্যে পত্রালাপ হয় নবাবের বিরুদ্ধে চক্রান্তের। আপনি হচ্ছেন একজন প্রধান সেনাপতি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত, অর্থাৎ হোসেন কুলির মতোই তোমার শাস্তি হওয়া দরকার। রাজবল্লভকে জিজ্ঞেস করেছেন। রাজবল্লভকে জিজ্ঞেস করার একটাই কারণ হচ্ছে, রাজবল্লভকেও স্মরণ করিয়ে দিতে চাইছেন যে আপনিও কিন্তু ভালো কাজ করেননি। মীর জাফর কোনো কথা কহিলেন না, অর্থাৎ মীর জাফর এখানে চুপ থাকতে বাধ্য হয়েছেন, কারণ মীর জাফর নিজে কিন্তু দেখা গেছে দোষী সাব্যস্ত হয়েছেন। রাজবল্লভ কি বলছেন দেখো, আমারও কি কোনো গোপন লিপি জাহাপনা আবিষ্কার করেছেন? সিরাজ বলছেন, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খা, মীর জাফর বলছেন, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? এই লাইনটাই দাগ দেবে, এটাকে কেন্দ্র করেও তোমাদের প্রশ্ন হতে পারে। মীর জাফর যখন দেখেছে যে আমি ধরা পড়েই গেছি, তখন নবাবের কাছে জানতে চেয়েছেন, নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়ে আসিলেন। এখানেই তোমাদের যে তৃতীয় পর্যায়, অর্থাৎ নাট্যাংশের যে তৃতীয় পর্যায়, অর্থাৎ রাজকর্মচারীদের মধ্যে যে তর্ক বিতর্ক, সেই তর্ক বিতর্কের অবসান ঘটছে। সিরাজ ইচ্ছে করলেই কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত সমস্ত রাজসভাসদদের প্রধান সেনাপতিকে রাজবল্লভকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তার কাছে বড় হয়ে দেখা দেয় বাংলার মান সম্মান স্বাধীনতা। তাই তিনি চাইলেন তার রাজসভাসদকে একজোট ঐক্যবদ্ধ করতে। তার জন্যই তিনি দেখো এর পরের যে চতুর্থ পর্যায়ে তিনি লম্বা সংলাপের মাধ্যমে তার যে রাজসভাসদ তাদেরকে উদ্বুদ্ধ করতে চাইবেন দেশপ্রেমে, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য। এখানেই তৃতীয় পর্যায়ের সমাপ্তি, এবং এই তৃতীয় পর্যায়ের সমাপ্তির পরেই দেখে নেব এই অংশের যে ভিডিওগ্রাফি, সেই ভিডিওগ্রাফি দেখে নেব, যেখানে মীর জাফর দেখো একেবারে তরবারি স্পর্শ করে আছে যে নবাবের বিরুদ্ধে সে অস্ত্র ধরবে না, এবং তাদের যে তর্ক বিতর্ক, মীর মদন মোহনলালের যে বিচক্ষণতা, মীর মদন মোহনলালের যে মীর জাফরকে আক্রমণ, সেই দৃশ্যও কিন্তু তোমরা দেখে নাও এই ভিডিওগ্রাফির মাধ্যমে।
এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ে ভিডিওগ্রাফি। সেই ভিডিওগ্রাফি যদি পরপর তোমরা চিত্রগুলো দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে, যেখানে রাজকর্মচারীদের সঙ্গে নবাবের একটা কথোপকথন এবং নবাব যে তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে তারই একটা চিত্র তুলে ধরা হয়েছে। পরের অংশ আমরা দেখতে পাবো সিরাজউদ্দৌলার একটা লম্বা সংলাপের মধ্য দিয়ে তিনি তার যে রাজসভাসদ, তার যে কর্মচারী, সেই কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন দেশাত্মপ্রেমে, দেশাত্মবোধে, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য তাদেরকে পাশে চাই। ঘরের মানুষ যদি না থাকে এই দুর্দিনে তাহলে কোনো মতেই বাংলার স্বাধীনতা যে রক্ষা সম্ভব নয়। তাই সিরাজউদ্দৌলা তাদের শাস্তির ব্যবস্থা না করে দেখো তাদেরকে দেশাত্মবোধ করছেন। অর্থাৎ এখান থেকেই তোমাদের শুরু হচ্ছে নাটকের চতুর্থ পর্যায়। দেখো সিরাজের সংলাপ দিয়ে শুরু হচ্ছে। সিরাজ বলছেন, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। দেখো প্রশ্ন হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ দুটো লাইন এখানে। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, আর তার সঙ্গে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এই দুটো লাইন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বুঝতেই পারছো, বাংলার স্বাধীনতা সূর্য যখন ডুবতে চলেছে, তাই নিজেদের ঘরের মধ্যে যে বিবাদ, সেই বিবাদ যদি চলে তাহলে কোনো মতেই বাইরের শত্রুকে ঠেকানো যায় না, ব্রিটিশদেরকে কখনোই বাধা দেওয়া যাবে না। তার জন্য আজ বিচারের দিন নয়, অর্থাৎ রাজকর্মচারীদের বিচার তিনি অনায়াসেই করতে পারতেন, কিন্তু সেই বিচারের দিন নয়, আজকে সৌহার্দ্য স্থাপনের দিন, অর্থাৎ ভালো সম্পর্ক স্থাপনের দিন। তাই সেই ভালো সম্পর্ক স্থাপনের কথা তিনি বলেছেন। এবং বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কেন এই বাংলার দুর্দিন তোমরা পরিষ্কার বুঝতে পারছো। প্রশ্নোত্তর আলোচনায় আমি আসবো এই প্রশ্নকে নিয়ে। রাজবল্লভ বলছেন, এই দুর্দিনের জন্য কে দায়ী জানাব? আবার সেই পুরনো প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা রাজবল্লভে। সিরাজ বলছে, আবারও বিচার রাজা? রাজবল্লভ বলছেন, বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনও সময় আছে, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। রাজবল্লভ তো ফেসেই আছেন, তার ছেলেকে ব্রিটিশদের হাতে তুলে দিয়ে এসছেন। তাই এই মুহূর্তে যদি নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তাহলে তার সব থেকে বড় অসুবিধা হচ্ছে টাকা পয়সাও যাবে এবং তার যে প্রিয় পুত্র কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাসও যাবে। তাই তিনি চাইছেন ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে একটা আপোষ নিষ্পত্তি, অর্থাৎ মীমাংসা। কিন্তু সিরাজ সেই মীমাংসায় যেতে নারাজ। তার জন্য সিরাজ বলছেন, দেখো বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ, রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? অর্থাৎ দেখো, ব্রিটিশ কর্তৃপক্ষ একের পর এক যে পদক্ষেপ, কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, অর্থাৎ নবাব যাতে কোনো মতেই আশ্রয় না পায় তার জন্য ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ধ্বংস করে দেওয়া, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? অর্থাৎ তারা শান্তি চায় না, তারা বাংলা চায়, বাংলার স্বাধীনতা হরণ করতে চায়, বাংলার নবাবকে মেরে ফেলতে চায়। সেটা যেটাই বলতে চেয়েছেন এইখানটায়, এই অংশটাই তোমরা দিয়ে রাখবে, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। জগৎ শেঠ বলছেন, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে এসছেন, তারা দুর্গ স্থাপন করুক, তারা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দুর্গকে দুর্ভেদ্য করে তুলুক, তবুও দুর্গকে আক্রমণ করা যাবে না। জগৎ শেঠের তাহলে পরামর্শটা একবার দেখো। ব্রিটিশদের পদলেহী যে ব্যক্তি জগৎ শেঠ, তার পরিষ্কার একটা নিদর্শন। সিরাজ বলছে, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কী প্রয়োজন ছিল বলতে পারেন? অর্থাৎ বাংলাদেশ অরাজক ছিল না, যে অরাজকতার কারণে তাদের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারে, তার জন্য তারা দুর্গ নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে দুর্গ বানাবে, এটার কোনো পরিস্থিতি ছিল না। মির্জাফর বলছেন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? এরপরে দেখো, মির্জাফর যেহেতু আগেই ধরা পড়ে গেছেন, শাস্তি, রাজদ্রোহীর যে শাস্তি, সেই শাস্তির কথা স্মরণ করে দিয়েছেন নবাব। কিছুটা হলেও মির্জাফরের সুর নরম হয়েছে। এরপর সিরাজের লম্বা সংলাপ, এই লম্বা সংলাপের মধ্য দিয়ে সিরাজ তার যে চরিত্রের যেমন একদিকে প্রকাশ করেছেন এবং তিনি যে বাংলার স্বাধীনতাকে শেষ করে দিতে চান না, তারই কিন্তু একটা বলিষ্ঠ প্রয়াস কিন্তু এখানে তিনি দেখাবেন তার সেই সংলাপের মাধ্যমে। কীভাবে অন্যের ও রাজকর্মচারীদেরকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করা যায়, তারই একটা লম্বা সংলাপ কিন্তু এরপরে আমরা দেখব। সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্বরকমে আমাকে সাহায্য করুন।
আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কেউ যদি এই সিংহাসনে বসতে চান, আমি হৃষ্ট মনে ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা রেখে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ, সেই পৌরষ আপনার আছে আমি জানি। অর্থাৎ দেখো, প্রধান সেনাপতিকে কিভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন, কি অসাধারণভাবে। দেখো, লোভ হয়তো লোভ করেছিল মির্জাফর, কিন্তু সেই লোভের বশে সে অন্যায় পথে গিয়েছিল, কিন্তু সেখান থেকে কিভাবে আনা যায়, তার জন্য যে কথা দরকার সেই কথা দিয়ে মির্জাফরকে কিন্তু সঠিক পথে আনতে চেয়েছে। এখান থেকে দেখো, তোমাদের যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের লাইনগুলো একবার দেখে নাও। সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা ও স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করুন। কোন পরিস্থিতিতে এই উক্তি? আর এই লাইনটা দাগ দিয়ে রাখবে, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। কোন দিনের কথা স্মরণ করিয়েছেন? তাৎপর্য আসতে পারে দেখো এই লাইনটাই। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়। সিরাজ তার টানা সংলাপে তার যে রাজসভাসদ, সেই রাজসভাসদকে একরকম মন্ত্রমুগ্ধ করে বিপক্ষ থেকে সপক্ষে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু চুপ করিয়া সকলের মুখ ভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন। অর্থাৎ নবাব যে কথাগুলো বলছেন সেগুলো তো অবশ্যই রাজকর্মচারীদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য, কিন্তু সেই কথাগুলো ঠিকঠাকভাবে তার রাজসভাসদরা নিচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করে দেখলেন। তারপরে দেখো আবার শুরু করলেন। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, অর্থাৎ প্রত্যেকের আগে দেখো এক একটা বিশেষণ ব্যবহার করে তাদের মন জয়ের একটা চেষ্টা। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। সিরাজের যে অসাম্প্রদায়িক মনোভাব, সেই অসাম্প্রদায়িক মনোভাবের একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি এখানে। যেখানে বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই উক্তির মাধ্যমে আমরা জানি যে সিরাজের দরবারে যেসব রাজসভাসদরা রয়েছেন তারা অনেকেই কিন্তু হিন্দু। তাই তারা হয়তো সেই রকম সাম্প্রদায়িকতার প্রশ্ন নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু দেখো পরিষ্কার করে দিয়েছেন যে আমি পক্ষপাতিত্বের অপরাধে অপরাধী নই, সুতরাং আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। আবার চাহিয়ে দেখিলেন, অর্থাৎ তার যে এই কথা ঠিকঠাক তাদের মনে প্রবেশ করছে কিনা, তাদেরকে পরিবর্তন করতে পারছেন কিনা, তার জন্য আবার তিনি চেয়ে দেখলেন রাজসভাসদদেরকে। তারপরে আবার বললেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, আজ শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী। খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে লাইনগুলোই তোমাদের বারে বারে প্রশ্ন আসে, একবার দেখে নাও। দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। তোমাদের অনেকবার এই লাইনটাকে কেন্দ্র করে প্রশ্ন এসছে। আর একটা লাইন দেখো, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, এইরকম উক্তির কারণ কি? কিংবা আজ শ্যামল প্রান্তরে রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী। এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ সিরাজ চরিত্রের ক্ষেত্রে, বা এই উক্তিগুলোকে কেন্দ্র করে অনেক সময় প্রশ্ন আসে যে এই উক্তির পরিপ্রেক্ষিতে সিরাজদৌল্লার চরিত্র বিশ্লেষণ করো। তাই খুবই গুরুত্বপূর্ণ লাইন, তোমরা দাগ দিয়ে রাখবে। শুধু সুপ্ত সন্তান শিহরে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? মির্জাফর বলছেন, জাহাপনা জনাব। সিরাজ বলছেন, আপনি, হ্যাঁ আপনিই সিপাহসালার, আপনিই তা পারেন। মির্জাফর তখন দেখো যেন ফিরে এসছেন সেই নবাবের পক্ষে, সেই রকমই উক্তি আমরা দেখতে পাচ্ছি। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল তখন বলছে, দেখো আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। অর্থাৎ যে প্রধান সেনাপতির সঙ্গে মোহনলাল খানিকক্ষণ আগে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল, সেই মোহনলালকে আমরা দেখতে পাচ্ছি দেখো
সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেওয়ার, অর্থাৎ তিনি যখন নবাবের পক্ষে আসছেন তখন মোহনলাল অবশ্যই প্রধান সেনাপতিকে সম্মান করবে। মীরমদন বলছেন তার আদেশে হাসি মুখেও মৃত্যুকে বরণ করব। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে দেখো, সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী ঈশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত, খুবই গুরুত্বপূর্ণ লাইন, তাৎপর্য আসতে পারে। এবং সিরাজ তাই নিজেকে আজকে ধন্য বলে মনে করেছেন। গোলাম হোসেন তখন বলছেন, জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিল। দেখো, গোলাম হোসেন মনে করিয়ে দিয়েছেন পলাশির যুদ্ধের কথা। তাই সিরাজদৌল্লা দেখা বলছে, হ্যাঁ পলাশি, সিপাহসালার পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত থাকবেন। অর্থাৎ এই যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এনারা হচ্ছেন এক একজন সেনাধ্যক্ষ, অর্থাৎ সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, আপনারা পলাশির যাত্রার আয়োজন করুন। অর্থাৎ এখানে দেখো, নবাব যেন মনে করছেন যে তার যে অভীষ্ট, তার যে অভিসন্ধি, সেই অভিসন্ধি সিদ্ধ হয়েছে। বিপক্ষে থাকা কর্মচারীদেরকে, সভাসদদেরকে তিনি অনায়াসে নিজের পক্ষে আনতে পেরেছেন। তার জন্য তাদেরকে আর এই রাজদরবারে আবদ্ধ রাখতে তিনি চান না। এই উদ্দেশ্যেই তিনি দরবার কক্ষ ডেকেছিলেন। সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন, রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন, ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন, গোলাম হোসেন, গোলাম হোসেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যে ভিডিও, সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ করা ভিডিও তোমরা একবার দেখে নাও। সিরাজের সেই টানা সংলাপ, এই টানা সংলাপে সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন। একেবারেই আলাদাভাবে এবং দেখো, নবাবের কথা অনুযায়ী প্রত্যেকেই দরবার কক্ষ ত্যাগ করে মীরমদন, মোহনলাল সহ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। এরপরে এসছে দেখো, একেবারে আমরা নাটকের শেষ প্রান্তের দিকে চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাবো ঘসেটি বেগমের প্রবেশ। নাট্যমঞ্চে ঘসেটি বেগমের প্রবেশ এবং তার যে প্রতিহিংসার আগুন, তার বাক্যে, তার চোখের মধ্যে দিয়ে কিভাবে ঠিকরে বেরিয়ে আসছে, সেটাই আমরা দেখব। দেখো, গোলাম হোসেন বলছেন, জাহাপনা সিংহাসন কি টলছে? সিরাজের সন্দেহ হয়েছে। অর্থাৎ তার মনের মধ্যে যে সন্দেহ দানা বেঁধেছে, আমাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ দানা বাঁধে, সেটা দেখবে বারে বারে আমরা খারাপটাই ভাবি। এখানে সিরাজদৌল্লা যেন সেটাই ভাবছেন। অর্থাৎ সিংহাসন, যে বাংলার সিংহাসন, বাংলার নবাবের যে সিংহাসন টলছে, বাংলার স্বাধীনতা যে কোনো সময় কিন্তু অস্তমিত হতে পারে, সেই কথাই ভাবতে ভাবতে সিংহাসন যেন নড়ছে, সিরাজ এটা মনে করেছে। তাই সিরাজ বলছেন, দেখো সিংহাসন কি টলছে? গোলাম হোসেন বলছেন, না জাহাপনা। সিরাজ বলছেন, ভালো করে দেখো তো। দুজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন। তাইয়া দেখিলেন, তারপর কহিলেন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। তুমি একবার বিবেকের দিকে তাকিয়ে দেখো, ওয়ার্ডসকে তুমি তাড়িয়ে দিয়েছো। তাই সিংহাসন টলার জন্য সিংহাসন দেখার দরকার নেই, তুমিই যেন সিংহাসন টলাচ্ছ, তোমার বিবেকের দিকে চেয়ে দেখো। সিরাজকে দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন। কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। ঘসেটি বেগম বলছেন, নবাবের অবসরের বড়ই অভাব। না। সিরাজ বলছেন, বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়ি। ঘসেটি বলছেন, এখনও বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শৌকতজং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনও বিপদের ভয়?
সিরাজ বলছেন কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে সেই সংবাদ পেয়েছি। সিরাজ বলছেন তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? ঘসেটি বেগম বলছে এটা তেমনি দুর্দিন কে কামনা করে মা? ঘসেটি বেগম বলছে দুর্দিন না সুদিন, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা তোমার কাছে এটা দুর্দিন হতে পারে, ইংরেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ আক্রমণ করতে আসছে, এটা তোমার কাছে দুর্দিন হতে পারে, কিন্তু আমার কাছে সুদিন, আমার বন্দি দশা ঘুচবে। সিরাজ বিস্মিত হয়েছেন, সুদিন? ঘসেটি বেগম বলছে সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? ঘসেটি বেগম বলছে বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা দিন রাত গুমরে গুমরে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো, মাসিকে দাসী করে রেখেছো, মাসি তা ভুলবে? সিরাজ তখন বলছে অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। ঘসেটি বেগম বলছে অকারণে নয় কি? ঘসেটি বেগম বলছে মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছ? তুমি নও দস্যু? অর্থাৎ পালিত পুত্র বলতে সেই ইগ্রমদ্দোল্লার কথা। সিরাজ বলছে মতিঝিল আপনারই রয়েছে মা। ঘসেটি বেগম তাহলে সেখানে যাবার অধিকার নেই কেন আমার? সিরাজদৌল্লা বলছে রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, আমার রাজ্যও নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন। আমার রাজ্য নাই, আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এই লাইনটাকে কেন্দ্র করে প্রশ্ন আসতে পারে, বা এই উক্তির মাধ্যমে ঘসেটি বেগমের চরিত্রের প্রকাশ আসতে পারে। আমরা প্রশ্নোত্তর পর্বের আলোচনায় সেটা আলোচনা করব। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেদিন, যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শৌকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে মেরে ফেলার কথা বলতে যাবে, ঠিক সেই সময় লুৎফা ছুটিয়া আসিল। অর্থাৎ লুৎফাকে সিরাজের পত্নী। মা তোমার মুখে ও কথা শেষ করো না মা। নবাব মহিষী নই মা, তোমার কন্যা। লুৎফা বলছে এটা। ঘসেটি বেগম বলছে নবাব মহিষী নও, আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবনযাপন করতে হবে। অর্থাৎ প্রথম থেকেই দেখো সে নবাবের সিংহাসনচ্যুত দেখতে চায়। ইংরেজরা দরকার হলে মুর্শিদাবাদ আক্রমণ করুক, ইংরেজরা জয়ী হোক, নবাব পরাজিত হোক, নবাব মারা যাক, নবাব মহিষী অর্থাৎ লুৎফাকে দেখা যাক বন্দিনী অবস্থায়। এই রকম বিষ বাষ্প ঘসেটির মুখ দিয়ে তার আচার আচরণে বেরিয়ে আসছে। লুৎফা বলছে নবাব। ঘসেটি বেগম তখন বলছে দেখো নবাব মহিষী বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন, নবাব বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। লুৎফা তখন বলছেন জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। সিরাজ তখন বলছে দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। ঘসেটি বেগম তখন বলছে এখনও সময় আসবে। লুৎফা তখন বলছে অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি বেগম তখন বলছে তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে তা কি তোমরা বুঝেছো না? কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপপুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? অর্থাৎ দেখো এখানে যেন ঘসেটি বেগম তার যে একের পর তার জীবনে ঘটে যাওয়া যে কাহিনী, সেই অনুযায়ী সে যেন ঠিকই বলছে যে আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমি বাংলার সিংহাসনের যে উত্তরাধিকারী সেখান থেকে বঞ্চিত হয়েছি, তারপরেও আমাকে মুর্শিদাবাদ থেকে ধরে এনে এখানে বন্দিনী করে রেখেছো, এটা তোমরা একান্ত ভুল করেছো, তাই আমি তোমাদেরকে ভাবছো ক্ষমা করব। সিরাজ বলছেন আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে। সিরাজ কিন্তু এরপরে মায়ের সম্মান দিয়েছিলেন, বড় মাসিকে মাতৃসুলভ আচরণ করেছিলেন, মা বলে সম্বোধন করেছিলেন, কিন্তু যখন সেই মা একের পর এক শুধু খারাপই কামনা করেছে, তাই সিরাজ কিন্তু কিছুটা হলেও রেগে গেছে। দেখো তার জন্য বলেছে আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তা ভালো লাগছে না, আজ ভয় হচ্ছে শেষটাই না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতো কারাগারে স্থান দিতে হয়। লুৎফা তখন বলছে নবাব জাহাপনা। সিরাজ তখন বলছে দেখো ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্যজ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড় করে থাকতে হবে।
দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন। অর্থাৎ এখান থেকেই দেখো নবাবের মনোবেদনা, সেই মনোবেদনার প্রকাশ লুৎফার কাছে এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে। ঘসেটি বেগম দেখো এখনও আছে মঞ্চে, তাই বলছে দেখো অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? সিরাজ বলছে আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ আমি তাও পারি না। পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ক্ষোভে দুঃখে শিরায় প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, নবাব জাহাপনা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না। একের পর এক বাক্যজ্বালা, কর্মচারীদের ষড়যন্ত্র, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আক্রমণ, এইসবে যখন সে একেবারে জর্জরিত, সেই সময় ঘসেটি বেগমের এইরকম আচরণ। আজকার এই কান্না শুধুই বিলাস, কিন্তু এই কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবে না। বেগমকে আজীবন আমার মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে কন্দনডোল। সিরাজের নবাবের এই পরিণাম। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, দাগ দিয়ে রাখবে। সিরাজের নবাবের এই পরিণাম, অর্থাৎ সিরাজ যেই কয়েক মাস সিংহাসনে বসেছে, তার যে পরিণাম, তার ফলাফলেই যে সে যেমন মারা যাবে, তার স্ত্রী লুৎফা যেমন কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাবে, তার মা আমিনা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে, এবং পলাশির প্রান্তর কোলাহল ছাপিয়ে উঠবে কান্নার রোল। সিরাজের নবাবের এই হবে পরিণাম। ঘসেটি বেগম চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। লুৎফা তাহাকে ধরিলেন। সিরাজ তখন বলছে, বলতে পারো লুৎফা। অর্থাৎ সেই লুৎফার সঙ্গে একান্ত সংলাপ এবং তার যে মনোবেদনার চরম প্রকাশ এখানে আমরা দেখতে পাবো, এবং নাটক শেষ হয়ে যাবে। দেখো, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? আর একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন তোমাদের প্রশ্নের ক্ষেত্রে, ওই ঘসেটি বেগম মানবী না দানবী, খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন। কোন প্রসঙ্গে এই উক্তি? মানবী না দানবী, তার সপক্ষে বিপক্ষে যুক্তি, বা মানবী দানবী বলা হয়েছে কেন, এই রকম প্রশ্ন হতে পারে তোমাদের। লুৎফা দেখো বলছে, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। সিরাজ বলছেন, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতেও পারি না। লুৎফা বলছেন, চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। সিরাজ বলছেন, বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর। পলাশি? সে কি জাহাপনা? তুমি কি এখনও শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? সিরাজ বলছেন, 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো 1টি বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। সিরাজের এইরকম মনে হওয়ার কারণ কি? এইবার হয়তো শেষ যুদ্ধ। লুৎফা বলছে, শেষ যুদ্ধ? যদি জয়ী হয় তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। লুৎফা বলছে, পলাশি? সিরাজ বলছে, পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চাই। পলাশি, রাক্ষসী পলাশি। খুবই গুরুত্বপূর্ণ লাইন শেষ লাইনটা। কেন পলাশকে রাক্ষসী পলাশি বলা হয়েছে? প্রশ্নোত্তর পর্বের আলোচনায় অবশ্যই থাকবে এই প্রশ্ন। এখানেই তোমাদের নাটকের পরিসমাপ্তি। দেখো, নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য শেষ, তোমাদেরও নাটক শেষ। পঞ্চম এবং ষষ্ঠ পর্বের আলোচনার সম্পূর্ণ ভিডিওগ্রাফি তোমাদের কাছে একেবারে যাতে পরিষ্কারভাবে এই নাটকটা একটা স্পষ্ট ধারণা দিতে পারে। চলো দেখে নাও সেই ভিডিওগ্রাফি।
বেদনার প্রকাশ তোমরা দেখতে পাচ্ছ। এই যেন সেই পলাশীর প্রান্তর, আর এই যেন সেই রাক্ষসী পলাশী রক্ত সেচায়। যুদ্ধের সম্ভাবনা, ব্রিটিশদের সৈন্য সমাবেশ, লাখে লাখে সেই পলাশী ফুলের রক্তিম আভা, এই রাক্ষসী যেন সেই রক্ত চায়। এই ছিল নাট্যাংশের পূর্ণাঙ্গ আলোচনা, একেবারে লাইন ধরে, এবং কোন লাইনগুলো তোমাদের প্রশ্ন হতে পারে সেগুলো অধিকাংশই আমি বলেছি। যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের কাছে তো একটাই চাওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে একটা লাইক করে দেবে। আর চ্যানেলের পাশে থাকা যে বেল আইকন, সেই বেল আইকন দাবিয়ে রাখবে, কারণ আমি তোমাদের পাশে আছি। পরের যে ভিডিওটা, সেই ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন তোমরা পাও, তার জন্য। চলো আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি। ধন্যবাদ। তোমাদের দিন ভালো হোক, শুভ হোক, এই কামনা রইল। গুড বাই।